আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ জি সবাই? স্যার, শোনা যাচ্ছে স্যার, সমস্যা নেই। ওকে, আচ্ছা। সো আমরা স্টার্ট করি আসলে। আহ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অনলাইন ক্লাসে। তো আমাদের কমপ্লায়েন্স ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি আমরা পার্ট এটা আমরা মূলত আলোচনা করছি। তো আমরা বেশ কিছু অধ্যায় বা বেশ কিছু কন্টেন্ট আমরা কাভার করে ফেলেছি। তো আমি যদি একটু রিপিট করি যে আমরা এখন পর্যন্ত আসলে কি কি পড়েছি। প্রথমত আমরা পড়েছি আমাদের যে ফার্স্ট যে চ্যাপ্টারটা ইন্ট্রোডাকশন টু কমপ্লায়েন্স, সেটা আমরা ইন ডিটেল পড়েছি। সেখানে কমপ্লায়েন্সের ডেফিনেশন পড়েছি, অবজেক্টিভ পড়েছি, কমপ্লায়েন্সের ইম্পর্টেন্স, বেনিফিট বা সিগনিফিকেন্স, এগুলো ইন ডিটেল আলোচনা করা হয়েছে। এরপরে হচ্ছে আমরা টাইপস অফ কমপ্লায়েন্সটা আলোচনা করেছি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে। এরপরে আমরা পড়েছি সিএসআর, যেটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেটা আলোচনা করেছি। সিএসআর এরও বেশ কয়টা টাইপস বা প্রকারভেদ রয়েছে, তার ইম্পর্টেন্স কি, বেনিফিটস কি বা নেগেটিভ ইম্প্যাক্ট কি হতে পারে, এগুলো আমরা আলোচনা করেছি। আর ওই টপিকে লাস্ট দিয়ে কিছু কন্টেন্ট মনে হয় আমরা কাভার করি নাই, বাট ওটা তোমরা একটু দেখে নিতে পারো। সেটা হচ্ছে মূলত যে ট্রিপল বটম লাইন, আমাদের যে সাস্টেনেবিলিটি তিনটা ইস্যু, থ্রি পি কনসেপ্ট, যেটা মানে পিপল, প্রফিট আর একটা হচ্ছে প্ল্যানেট। মানে হচ্ছে সেখান থেকে আসলে যে আমাদের তিনটা পিলার সাস্টেনেবিলিটি, সেটা মূলত ডেভেলপ হয়েছে। আমরা জানি যে সোশ্যাল সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এবং ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটি, এইটা যে এই ফর্মে আসলো, তার আদি রূপ যেটা ছিল সেটা হচ্ছে 3P অফ দ্য সাস্টেনেবিলিটি, যেটাকে তিনটা পি দ্বারা আখ্যায়িত করা হয় যথাক্রমে পিপল, প্রফিট এবং প্ল্যানেট। পিপল দ্বারা আমাদের ওই সোশ্যাল সাস্টেনেবিলিটিকে ইন্ডিকেট করে, প্ল্যানেট দ্বারা আমাদের এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিকে ইন্ডিকেট করে, আর প্রফিট দ্বারা আমাদের ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটিকে ইন্ডিকেট করে। তো এই কনসেপ্টটার উপর বেস ধরে আমাদের পরবর্তীতে সাস্টেনেবিলিটি তার যে ইন ডেপথ যে কনসেপ্টটা, সেটা মূলত আত্মপ্রকাশ লাভ করে। সো এইটা মূলত আমাদের সেখানে আলোচনা, মানে এখানে আমাদের লাস্ট কিছু টপিক আমাদের এখানে আছে। এরপরে আমরা বিভিন্ন রকম সোশ্যাল সাস্টেনেবিলিটি বা এই ইস্যুস গুলোতে আমরা আমরা ইয়ে করি, গো থ্রু করা শুরু করলাম। সেখানে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি, আমরা জানি যে 17টা গোলস আমাদের আছে। এছাড়াও আমরা এখানে পড়েছি যে বেশ কিছু সার্টিফিকেশন, ফর এক্সাম্পল S8000 সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি, তার যে বেসিক প্রিন্সিপাল গুলো কি, র্যাপ ওয়ার্ল্ড ওয়াইড রেসপন্সিবল অ্যাক্রিডিটেড প্রোডাকশন, তার যে কনসেপ্ট বা প্রিন্সিপলস গুলো কি কি বা সেগুলো কিভাবে ফর্ম হয়, সেটা সম্পর্কে একটা ফান্ডামেন্টাল আইডিয়া। এরপর আমরা মনে হয় পড়েছিলাম ইউনাইটেড নেশন গ্লোবাল 10 প্রিন্সিপল, যে ইউনাইটেড নেশনের যে 10টা গ্লোবাল প্রিন্সিপাল আছে রিগার্ডিং আমাদের যে কমপ্লায়েন্স ইস্যু, সেটা আমরা পড়েছি। আহ এই তো। আর এরপর আমরা মনে হয় লাস্ট ক্লাসে মনে হয় RMG সাস্টেনেবিলিটি কাউন্সিল, RSC টা পড়েছিলাম আমরা। কমপ্লায়েন্স এবং রিলেটেড যে দুটো সার্টিফিকেশন, যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স, তাদের তারা কিভাবে আত্মপ্রকাশ লাভ করে এবং সেই ধারাবাহিকতায় সেখান থেকে RSC তাদের কার্যপরিধি কিরকম, সেটা মোটামুটি আমরা ডিসকাস করেছিলাম। তো এতটুকু সম্ভবত ছিল, এবং কন্টেন্ট গুলো আমি সিআর কে দিয়েছি, হোপফুলি তোমরা পেয়ে যাবে বা পেয়ে গিয়েছো অলরেডি। এখন আমরা আজকে দেখি আমরা আরো কিছু নতুন টপিক আমরা কভার করার চেষ্টা করব। সো আজকে আমরা যেই সার্টিফিকেশনটা দেখবো সেটার নাম স্যার, 8,000ও পড়ানো হয়েছে। কোনটা? S8000? জি স্যার, ওইটা। হ্যাঁ, ওটা বলেছি আমি। আচ্ছা, স্যার। S8000 পড়েছি, র্যাপ পড়েছি, এগুলা আমরা ইয়ে করেছি। হ্যাঁ, ও আর ওই ফার্স্ট চ্যাপ্টার আরেকটা ইম্পর্টেন্ট টপিক ছিল গার্মেন্টস কমপ্লায়েন্স, যেটা কোড অফ কন্ডাক্ট, সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট ইস্যুস ছিল। আচ্ছা। সো আজকে আমরা যেটাতে আলোচনা আমরা করব সেটা হচ্ছে ক্লিন ক্লথ ক্যাম্পেইন, CCC, মানে CCC। এটা আসলে কিভাবে কাজ করে বা তাদের মূল ফোকাস জায়গাগুলো কোনটা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, হোপফুলি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা। সো ক্লিন ক্লথ ক্যাম্পেইনটা কি আসলে, আহ, সেটা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি আসলে। তো ক্লিন ক্লথ ক্যাম্পেইন এটা হচ্ছে একটা গ্লোবাল অর্গানাইজেশন, এবং তারা মূলত ওয়ার্কিং কন্ডিশন এবং ওয়ার্কারের যে এম্পাওয়ারমেন্ট, সেগুলো নিয়ে তারা কাজ করে ফ্যাশন এবং ক্লদিং ইন্ডাস্ট্রিতে। মূলত তাদের কাজটা আসলে ওই সোশ্যাল সাস্টেনেবিলিটি রিলেভেন্ট, যে একটা নিরাপদ কর্মপরিবেশ এবং যারা এখানে লেবার
যারা আমাদের শ্রমিক যারা এখানে কাজ করছে তাদের রাইটসটা ফুলফিল হচ্ছে কিনা বা তাদের যে এম্পাওয়ারমেন্টটা সেই বিষয়টা মানে স্টাবলিশড হচ্ছে কিনা এই বিষয়ে তারা মূলত ফোকাস করে তারা মূলত কাজগুলো করে। তো এইটা হচ্ছে দ্য অর্গানাইজেশন দ্য লার্জেস্ট অ্যালায়েন্স অফ ইটস কাইন্ডস ইন দ্য ইন্ডাস্ট্রি বিলিভস অল পিপল ওয়ার্কিং ইন দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি শুড বি এবল টু ডিফেন্ড এন্ড ইমপ্রুভ দেয়ার রাইটস। তো যে কথাটা বললাম, সো বেসড অন আমস্টারডাম, মানে এটা হচ্ছে নেদারল্যান্ডস ভিত্তিক একটা প্রতিষ্ঠান, দ্য ক্লিন ক্লথ ক্যাম্পেইন ব্রিংস টুগেদার হান্ড্রেডস অফ ট্রেড ইউনিয়নস অ্যান্ড এনজিওস কাভারিং এ ডাইভার্স রেঞ্জ অফ টপিকস সাচ এস উইমেন্স রাইট, কনজিউমার অ্যাডভোকেসি অ্যান্ড পভার্টি রিডাকশন। তো তারা বিভিন্ন যে ট্রেড ইউনিয়ন এবং এনজিও তাদের সাথে অ্যালাইন্ড হয়ে তারা মূলত কাজগুলো করে থাকে। তো এখন অবজেক্টিভটা কি, খুব স্পেসিফিক ভাবে আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে তারা মানে আরো ফোকাসিং এরিয়াটা কোথায় বা কনসেন্ট্রেটেড এরিয়াটা কোথায়, তারা মূলত কি করে, মানে এটা কেনই বা এটা গঠন করা হয়েছে। সো পুটস প্রেশার অন কোম্পানিজ অ্যান্ড গভর্নমেন্ট টু টেক রেসপন্সিবিলিটি টু এনশিওর দ্যাট দ্য রাইটস অফ দ্য ওয়ার্কার্স আর রেসপেক্টেড অ্যান্ড ইমপ্লিমেন্টেড। মানে এই কথাগুলো, ওই বহুল চর্চিত কথাগুলো আবার ঘুরে ফিরে আসছে যে ওয়ার্কারদের রাইটটা আসলে আমরা ঠিক মতো এটা মানে রেসপেক্ট করতে পারছি, মানে ইমপ্লিমেন্টেড করতে পারছি কিনা, মানে আমরা ফুলি অ্যাওয়ার আছি কিনা যে ওয়ার্কারদের যে রাইটস সেগুলো আমরা ঠিক মতো সচেতন আছি কিনা, সেগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা, বা সেই বিষয়টা দেখভাল করার জন্য মূলত এই সার্টিফিকেশনটা বা এই প্রতিষ্ঠানটা কাজ করে। বা তারা তো আসলে প্রতিষ্ঠান, কিন্তু তারা একটা সার্টিফিকেশন দেয় আর কি। So works with the organized workers and takes action on the concrete cases violation of the rights of the workers and activists, raise awareness and mobilizes people to take the action, explore judicial mechanism and lobbies for legislation to protect the workers. তারা জুডিশিয়াল অ্যাসপেক্ট গুলো নিয়েও কাজ করে এবং লেজিসলেটিভ যে ইস্যুগুলো টু প্রোটেক্ট দ্য ওয়ার্কার্স রাইট, ওয়ার্কারদের যে রাইট গুলো। সো এখন আমাদের দেশে তো এটা খুবই কষ্টসাধ্য আসলে যে একটা ওয়ার্কার এখানে তো সে যদি কোনো তার আয় না, তার অধিকার থেকে বঞ্চিত হয়, আসলে লেজিসলেটিভ অ্যাকশন নিয়ে সে কাজ করবে, এটা আসলে আমাদের জন্য দিবা স্বপ্ন। ইভেন সাধারণ নাগরিক হিসেবে আমরা কিন্তু এই বিষয়গুলোর সাথে জড়িত না, এবং এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা খুব তাদের এই যে লেজিসলেটিভ রাইটস বা জুডিশিয়াল রাইটসটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে তুমি যদি ফিল করো বা তুমি যদি আইনগতভাবে বা তুমি যদি বুঝতে পারো যে আসলে তোমাকে আসলে বঞ্চিত করা হচ্ছে, তোমার রাইটসটা ফুলফিল করা হচ্ছে না, বা সেটা থেকে তোমাকে হয়তো মানে ডিপ্রিভ করা হচ্ছে, সো তোমার কিন্তু সেই ক্ষেত্রে একটা রাইট থাকে এবং তুমি প্রপারলি সেই জুডিশিয়াল মেকানিজমে তুমি ইনকর্পোরেট করতে পারো। কিন্তু আমাদের দেশে আসলে এটা ভেরি টাফ। সো বাট তারা এগুলো নিয়েও কাজ করে, যে লেজিসলেশন নিয়ে কাজ করে, helps identify local problems, set objectives, develops campaign strategy and cooperates with the similar laborers organization to support the worker. তারা বুঝে বিভিন্ন লোকাল প্রবলেমে অবশ্যই তাদের কাজ করতে হবে। তারা কি বলা হয় স্ট্র্যাটেজি এবং কোঅপারেট করে সিমিলার লেবারার্স অর্গানাইজেশন যারা কাজ করে তাদের সাথে ওয়ার্কারদের সাপোর্ট করার জন্য। সো মূল কথা হচ্ছে ওয়ার্কারদের রাইটটা ফুলফিল হচ্ছে কিনা, সহজ কথা জিস্ট অংশটা হচ্ছে এইটাই, সেটা বিষয় দেখভাল করার জন্য এই সংস্থাটা মূলত তৈরি করা হয় বা তারা মূলত কাজ করে থাকে। এখন তাদের প্রিন্সিপালস গুলা কি কি, অল ওয়ার্কার্স রিগার্ডলেস অফ সেক্স, এজ, কান্ট্রি অফ অরিজিন, লিগাল স্টেটাস, এমপ্লয়মেন্ট স্টেটাস অর লোকেশন অর এনি আদার বেসিস, যে কোনো মানে পার্সপেক্টিভ থেকে হ্যাভ দ্য রাইট to good and safe working condition where they can exercise their fundamental rights to associate freely and bargain collectively and earn a living wage which allows them to live in dignity। মানে সহজ কথা হচ্ছে সকল পার্সপেক্টিভ থেকে তাদেরকে আসলে কি করতে হবে, তাদের যে রাইট এবং সেফ ওয়ার্কিং কন্ডিশনটা এনশিওর করা। তারা হচ্ছে ওই যে ফ্রি অ্যান্ড বার্গেন কালেকটিভলি, মানে মূলত লেবার ইউনিয়ন বা ট্রেড ইউনিয়নটা যেন তারা পারফেক্টলি করতে পারে। আমাদের দেশে আসলে এটা করাটাও খুব কঠিন আসলে, যদি আমাদের দেশে এখানে এগুলোর বিতর্ক থাকে, এর আগে আমরা বলেছিলাম যে কেন বিতর্ক হয় আসলে আসলে কিন্তু মূল কথাটা হচ্ছে যে লেবার মানে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন থাকতে হবে, কালেকটিভ বার্গেনিং যে ক্যাপাসিটি সেটা ডেভেলপ করতে হবে, এবং তাকে যেন একটা মানে সে যেন প্রপারলি ইনকাম করে একটা মানে ডিগনিটি বা মর্যাদার সাথে কাজ করতে পারে, এই বিষয়ে হচ্ছে তাদের ফোকাস। অ্যান্ড ওয়ার্কার্স হ্যাভ রাইট টু নো অ্যাবাউট দ্য রাইটস, এবং ওয়ার্কারদের তাদেরও ওই রাইটসটা সম্পর্কে জানতে হবে আন্ডার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ল। এই বিষয়টা তাদের আসলে জানা উচিত। অ্যান্ড দে আর এন্টাইটেল টু এডুকেশন অ্যান্ড ট্রেনিং অন রিলেশন টু দিস রাইটস, এবং এর জন্য তাদেরকে আসলে কি করা, মূলত এই বিষয়ে ট্রেনিং দেওয়া বা তাদেরকে এই বিষয়ে অবগত করা, এইটা একটা ইস্যু। অ্যান্ড দ্য পাবলিক হ্যাজ আ রাইট টু নো হোয়ার অ্যান্ড হাউ দেয়ার গার্মেন্টস অ্যান্ড স্পোর্টস শুজ আর প্রডিউসড। এছাড়া
তারা কনজিউমারকে একটার দিকে ফোকাস করে যে আসলে কিভাবে তাদের গার্মেন্টস এন্ড স্পোর্টস শু মানে লেদার ইন্ডাস্ট্রি বা তারা ফুটওয়্যার নিয়েও কাজ করে, মূলত গার্মেন্টস বা ক্লদিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি। সো তাদের প্রোডাক্টগুলো কোন দেশে উৎপন্ন হচ্ছে, সেখানকার ওয়ার্কিং এনভায়রনমেন্ট কি, কন্ডিশন কি, এটা নিয়ে। যেমন রানা প্লাজা কলাপস হওয়ার পরে এরা বেশ উচ্চকিত ছিল, এই সংস্থাটা। এরা ইউরোপে বেশ ব্যাপক পরিমাণ প্রচারণা চালায় যে তারা তাদের মূলত বায়ার ছিল H&M, মানে H&M এর উপর তারা ফোকাস করে, তারপর জি স্টার, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণের প্রোডাক্ট নেয়। সো তারা আর কি এই বিষয়গুলো ফোকাস করে, তো যার কারণে হচ্ছে এই বাংলাদেশ থেকে একটা অর্ডার মানে ড্রাস্টিক্যালি হ্রাস পেয়েছিল আফটার দ্য রানা প্লাজা কলাপস, এবং তাদের একটা বড় ভূমিকা আসলে ছিল এই 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 ক্যাম্পেইনে, ক্লিন ক্লথ ক্যাম্পেইনের। আর হিস্ট্রি আসলে পড়ার দরকার নাই আমাদের। আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ এবং প্রিন্সিপালসটা পড়লাম, বাট হিস্ট্রিটা দেয়া আছে যে 1989-এ তারা মূলত ফাউন্ড, এবং সলিডারিটি অ্যাকশন ফর দ্য ফিলিপিন্সের ওয়ার্কার সলিডারিটি করার জন্য তারা মূলত এটা করে, এবং 200 ইউনিয়ন উইমেন্স গ্রুপ রিসার্চ অর্গানাইজেশন তাদের সাথে কানেক্টেড থাকে, এবং ব্রিং টুগেদার, তারা একসাথে মার্জ হয়ে তারা মূলত কাজ করে। এবং ফর্মড ইন নেদারল্যান্ডস, দ্য সিসিসি হ্যাজ ক্যাম্পেইন ইন 15 ইউরোপিয়ান কান্ট্রিজ। এই ইউরোপিয়ান কান্ট্রিজগুলো মূলত ইউরোপ ভিত্তিক সংস্থা, যে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, মানে যে ইউরোপিয়ান যে যে কান্ট্রিগুলো, তারা মূলত আসলে এইটার সদস্য। সো সাম, এটা হচ্ছে ক্যাম্পেইন সেক্টরস, যেটা বলছিলাম যে সাম, যে অ্যাডিডাস, সিএনডে, জি স্টার, এরা হচ্ছে মূলত এগুলার মেম্বার। তারপর হচ্ছে হোয়াট আর দে ওয়ার্ক অন, তারা মূলত আর মানে বাকি কথাগুলো মূলত সেম, এই জন্য খুব বেশি আসলে পড়ার দরকার নাই। ফর এক্সাম্পল লিভিং ওয়েজেস, সেফ ওয়ার্ক প্লেস, যে কথাগুলো বলে আসলাম সেটাই। তো এইখানেই বলতেছে যে তারা কোন জিনিস উপর কাজ করে বা কেন করে আসলে। তো লিভিং ওয়েজেস নিয়ে কাজ করে, যে এখানে বলেছে যে সামারিটা, যে দ্য ইউএন রিকগনাইজ এ লিভিং ওয়েজ অ্যাজ এ হিউম্যান রাইট, yet the current reality means millions of garments workers are systematically exploited as a source of cheap labor. Garments workers all over the world have been forced to live in poverty to the detriment of not only their own well-being but their communities as well. তো তাদের লিভিং ওয়েজ, তাদের একটা মানে বেতন ভাতা, যেটা তাদের মজুরি বা প্রাপ্য মজুরি, সেটা ঠিক মতো বুঝিয়ে দেওয়া এবং একটা স্ট্যান্ডার্ড মজুরি ফিক্স করা। যদিও এখানে নিয়ে বিতর্ক আছে যে বড় বড় বায়াররাই কিন্তু আসলে মজুরি বাড়াতে বিষয়ে তারা নেগেটিভ একটা ইম্প্যাক্ট দিচ্ছে। ফর এক্সাম্পল বাংলাদেশ যেই পোশাকটা উৎপাদন করে, এখন যদি মজুরি বাড়ালে হবে কি, পার ইউনিট কস্ট, প্রোডাক্ট কস্টটা কিন্তু বেড়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু বাইরের একটা দায়বদ্ধতা আছে। তারা যদি আমাদের এখানে আমাদের মজুরি বলতে মানে প্রোডাক্টের কস্ট, দাম না বাড়ায়, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এখানে মজুরি বাড়াতে পারবো না। সো এটা একটা মানে হলিস্টিক অ্যাপ্রোচ, কিন্তু অনেক চেষ্টার পর, এটা অনেক মানে রিকোয়েস্টের পরও তারা কিন্তু আসলে বাড়াতে চায় না। তারা চিপেস্ট লেবারটাই তারা ফাইন্ড আউট করতে চেয়েছে, এবং দ্যাটস ওয়াই বাংলাদেশ ইজ এক্সিস্টিং, মানে এই জন্য বাংলাদেশি ইন্ডাস্ট্রিটা আসলে এখন এক্সিস্ট করে। না হলে রানা প্লাজা কলাপস হওয়ার পরে পার্মানেন্টলি ক্লোজ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই বায়াররাই কিন্তু, তারা কিন্তু আসলে এই দেশ ছেড়ে যেতে পারে নাই। তারা হয়তো একটা সাময়িক ব্রেক ছিল বা গ্যাপ ছিল, বাট তারা দেখলো আসলে বাংলাদেশের কোনো বিকল্প নাই ইন টার্মস অফ চিপ লেবার, এবং চিপ লেবার এবং এত ভালো ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচারে এত চিপ লেবারে বিশ্বের কোথাও সে পোশাক তৈরি করতে পারবে না। দ্যাটস ওয়াই দে রিটার্ন, তারা ব্যাক করেছে কিন্তু, এবং তখন তারা ওই অনেক কিছু, যে সাস্টেনেবিলিটি, কমপ্লায়েন্স, হাবিজাবি, হ্যান ত্যান বিভিন্ন প্রোগ্রামে আসে। হ্যাঁ, এটার জন্য আমাদের ইন্ডাস্ট্রিগুলো ইনডিরেক্টলি উপকৃত হয়েছে, বাট দ্য মোটিভ ইজ রং, মানে তাদের আসলে উদ্দেশ্যটাই রং ছিল। ওই চিপ লেবারের বাইরে তারা আসলে যেতে পারে নাই। সেই জন্য প্রতিষ্ঠানগুলো যতই উচ্চকিত হোক না কেন, এখানে বায়ারদের একটা বড় দায়বদ্ধতা আছে যে আসলে প্রোডাক্টের ভ্যালুটা বাড়ানোর জন্য। এবং এটা নিয়ে অনেক বিতর্ক হয়, তোমরা দেখেছো মনে হয় ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন নিউজ পেপার রিপোর্টে আসে যে একটা প্রোডাক্টে কত গুণ দাম বাড়িয়ে তারা আসলে বিক্রি করে। সো এখানে আসলে অনৈতিকতার একটা সুযোগ থাকে। দেখা যায় বড় বড় ব্র্যান্ড অ্যাডিডাস, তার র মেটেরিয়াল সে কত টাকায় সোর্স করে এবং কত টাকায় সে, দেখা যাচ্ছে 10, 15, 20, 50 গুণ বেশি দামে সে সেল করছে, শুধুমাত্র তার এই ভ্যালুটার জন্য, তার ব্র্যান্ড ইমেজের জন্য। সো দ্যাটস মানে অ্যাবসলিউটলি আনফেয়ার। সো এইখানে আসলে সবারই আসলে একটা ভূমিকা দরকার। শুধুমাত্র যারা ম্যানুফ্যাকচারার তাদের ভূমিকা তো মেইন, বাট একই সাথে যারা এখানে সোর্স করবে প্রোডাক্ট, তাদের একটা বড় ভূমিকা থাকে। সেই ভূমিকাটা বড় বড় বায়াররা আসলে সঠিকভাবে করতে পারছে না, পার্টিকুলারলি আমাদের দেশ থেকে আসলে। Safe workplace. Most garments workers do not feel safe at work. Workers are routinely exposed to inhumanly high temperatures, harmful chemicals, and physical violence. তো এই বিষয়গুলো তো তারা ফেস করে আসলে। তো ওয়ার্কপ্লেস, তবু বাংলাদেশে কিন্তু এখন ওয়ার্কপ্লেস মোটামুটি ভালো, মোটামুটি ভাবে এখন আসলে আহ আহ, আচ্ছা, তো আমাদের কনভোকেশনের ডেট ফাইনাল হয়েছে, তোমরা জানো? জি স্যার। 27 ডিসেম্বর।
জি স্যার, দেখলাম স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, যে মাত্র মেসেজ পেলাম। সো দ্যাটস এ ভেরি গুড নিউজ ফর আস। সো যদি একবার হয় ইনশাল্লাহ তোমরাও পেয়ে যাবে পরের বার। জি স্যার, ইনশাআল্লাহ স্যার, এটাই আমরা হ্যাঁ, আশা কারণ রাখি স্যার। মানে প্রথম শুরু করাটা ইম্পর্টেন্ট। তো যদি একবার হয়, যদিও সেই জল ঘোলা করে আসলে শিক্ষা উপদেশটাই আসছে, সো এটা তাও হয়তো স্যার মানে ভিতর আরো আগে করা শুরু যেত। হলে একটা স্যার, মানে একটা জিনিস আর কি, মানে শুরু হলে এটাই স্যার, মানে হ্যাঁ পরবর্তীতে হয়তো। সেটাই। না, এখন যেহেতু শুরু হলে এখন আসলে অ্যালামনাইদের চাপটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অ্যালামনাইরা খুব ক্ষুব্ধ, তাই না? আর ওই যে আমাদের যে একটা গ্রুপ আসলে আমাদের বুটেক্সকে চালানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রুপটা হচ্ছে ছাত্র শিক্ষক মিলনায়তন। এই গ্রুপটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য পাবলিক অ্যাওয়ারনেস বা ভয়েস রেজ অনেক কিছু হয়, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এইটা। হোয়াট এভার, সো ইনশাল্লাহ যদি ঠিকঠাক মতো হয় তো এরপর হোপফুলি এটা আমরা রেগুলার আয়োজন করা উচিত, তাই না? সো অলরেডি জি তো স্যার। এখানে মনে হয় 44 ব্যাচ পর্যন্ত থাকবে নাকি 45, ভুলে গেছি। জি স্যার, 44 ব্যাচ পর্যন্ত বলা হয়েছে, বাট মানে 45 এর ভাইরা আর 46 এর ভাইরাও বলতেছে যে এটা অ্যাড করা তাদেরকে যায়। ইনক্লুড করা যায় কিনা আরো 2টা ব্যাচ। তো স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, সো এটা করলে আসলে মানে ভালো, বাট আমি চাচ্ছি যে এটা কন্টিনিউশন হোক। আর এত আমাদের তো হাই প্রোফাইল দরকার নাই, তাই না? যে জি স্যার। আমাদের এই রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি তো আসলে এই সিচুয়েশনে তাকে এনেই বা কি, তাকে তো আনাই যাবে না। সো নো ওয়েস, বাট আসলে যাক হচ্ছে, হোপফুলি আশা করি সুন্দর মতো আয়োজন হবে, এটাই প্রত্যাশা, এবং এটা কন্টিনিউশন হোক। সো এইটাই আর কি, এটাই আশা থাকবে। যাই হোক, একটা গুড নিউজ পেলাম, দেখা যাক। তো যেটা বলছিলাম যে সেফ ওয়ার্ক প্লেস, যেটা সো এটা এখন যেটা বলছে যে বাংলাদেশে পার্সপেক্টিভ ওয়ার্ক প্লেস যথেষ্ট পরিমাণ সেফ, বাট তারপর আসলে মিড ক্যাটাগরি বা মিড রেঞ্জের যে ফ্যাক্টরি গুলো থাকে, তাদের ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো থাকে যে প্রপারলি হয়তো আমাদের আহ, যে যে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলা, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলা সেগুলো তারা ইউজ করা হয় না, বা এখানে যথেষ্ট পরিমাণে যে টর্চার বা বুলিং থাকে, ফিজিক্যাল ভায়োলেন্স থাকে, হ্যাঁ, সো মেন্টাল এক ধরনের ইস্যুস থাকে, চলে আসে। সো এই বিষয়গুলো থেকে কিন্তু এখনো ফুললি আসলে মুক্ত করা যায় নাই। সো এই এই সেফ ওয়ার্কিং কন্ডিশন, সো তারা মূলত এই যে এই জায়গাগুলো নিয়েও তারা কাজ করে। ফেয়ার কন্ট্রাক্টস এর মধ্যে যেটা বলতেছে যে এটার মধ্যে আসলে অনেকগুলা মানে ইস্যুস চলে আসে, যে ফোর্সড ওভার টাইম, বা আমরা যেটা পড়েছিলাম যে গার্মেন্টস কোড অফ কন্ডাক্টের মধ্যে। সো এই ইস্যুস গুলো খুব ইম্পর্টেন্ট, যে ফোর্স ওভার টাইম ইজ কমন, মানে এটা তারা মূলত দেখতেছে। তো এখন কথা হচ্ছে ওভার টাইম তো আসলে করানো যাবে না, ওভার টাইম শুধু ভলান্টারিলি, ঐচ্ছিক একটা ম্যাটার। এটা হচ্ছে আমি যদি একমত হই ম্যানেজমেন্টের সাথে বা অথরিটির সাথে, তাহলে আমি করতে পারবো, এবং করলেও আমাকে উইকে 12 ঘন্টার বেশি করাতে পারবো না। সো এই ধরনের এই কন্ট্রাকচুয়াল ইস্যুগুলো খুব ইম্পর্টেন্ট। বা তোমাকে আমি 2-3 বছরের জন্য রেখে দিব, বাধ্য করব কাজ করানোর জন্য, সেগুলো আসলে আহ, করানো যায় না। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর সলিডারিটি তারা ওই যে এখানে বললো যে মূলত ফিলিপিন্সের সাথে তারা ওইখানে ওয়ার্কার, আমার ঠিক এক্স্যাক্টলি এখানে আমি হিস্ট্রিটা আমি জানি না এটা এখনো, যে ফিলিপিন্স আসলে 1989-এ কি হয়েছিল বা কোন পার্সপেক্টিভ থেকে, বাট ওই সলিডারিটি থেকে পরবর্তীতে এখনো সেটা, এই সলিডারিটিটা চলছে, যারা মূলত ক্লথিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছে। সো আর তেমন কিছু পড়া মানে এখানে না পড়লেও চলবে। সো হোয়াট দে ওয়ার্ক অন, এটা পড়লেই হবে, 4টা পয়েন্ট। সো আমরা মূলত এটাই জানলাম যে ক্লিন ক্লথ ক্যাম্পেইনের আসলে ফান্ডামেন্টাল কনসেপ্ট, অবজেক্টিভস, প্রিন্সিপালস, আর হিস্ট্রিটা আসলে বাদ দাও, তো হিস্ট্রি পড়ার দরকার নাই। আর হচ্ছে হোয়াট দে ওয়ার্ক অন, তারা মূলত কি নিয়ে কাজ করে। সো এতটুকু পড়লে মোটামুটি ভাবে আমাদের এই সার্টিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো ক্লিন ক্লথ ক্যাম্পেইন এইটা আমরা আসলে মোটামুটি ভাবে কমপ্লিট করলাম আসলে। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ হয়ে, আচ্ছা আমরা নেক্সট নেক্সট টপিকে যে আমি আবারও শেয়ার দিচ্ছি। নেক্সট টপিক, দাঁড়াও। আচ্ছা, নেক্সট টপিক যেটা আমরা দেখবো, আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সিকিউরিটি কমপ্লায়েন্স, সিটিপিএটি। এইটা নিয়ে আমরা আসলে দেখার চেষ্টা করি যে তারা মূলত কি নিয়ে কাজ করে। এটাও একটা সার্টিফিকেশন বা এটাও একটা স্ট্যান্ডার্ড, এবং আসলে এদের ফোকাসিং এরিয়াটা কি, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা একটু অন্যরকম, এটা মূলত সিকিউরিটি, ডেটা সিকিউরিটি থেকে শুরু করে যে কোনো ফিজিক্যাল মানে পদার্থ বা যে কোনো বস্তু বা এই ধরনের জিনিস থেকে সিকিউরিটি এনশিওর করার জন্য, যখন আমাদের পোশাকগুলা যে আমরা কার্টুনিং করে একটা দেশ থেকে আরেকটা দেশে যাই, এখানে প্রপারলি সেফটি বা সিকিউরিটি এনশিওর হয় কিনা, এই বিষয় দেখার জন্য যে স্ট্যান্ডার্ড, সেটাই হচ্ছে আমাদের সিকিউরিটি কমপ্লায়েন্স। এবং এই স্ট্যান্ডার্ডটার নামটা হচ্ছে সিটিপিএটি, সিটিপ্যাট বলি আমরা সংক্ষেপে। এটা মোটামুটি ভাবে ইউএস এর বাইরা ফলো করে থাকে। তো আমরা আসলে দেখি যে এখানে আসলে তাদের কাজটা কি বা ফান্ডামেন্টাল কনসেপ্টটা আসলে কি।
দ্য সিটিপিএটি ইজ এ ইউনাইটেড স্টেটস সিবিপি, যেটা মানে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ইনিশিয়েটিভ দ্যাট স্ট্যান্ডস ফর কাস্টমস ট্রেড পার্টনারশিপ এগেনস্ট টেরোরিজম। মানে এই যে এটা হচ্ছে ফুল মিনিং সিটি প্যাটের, যে কাস্টমস ট্রেড পার্টনারশিপ এগেনস্ট টেরোরিজম। ইট ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ দ্য ইউএস কাস্টম সার্ভিস ইন দ্য ওয়েক অফ ইভেন্টস অফ September 11 in order to upgrade the security of the commercial shipments against terrorist infiltration। মানে মূল কথা হচ্ছে যে আমাদের যে 9/11 ঘটনাটা ঘটলো, টুইন টাওয়ার যে ধ্বংস হলো, তো সেই 9/11 ঘটনার পরে ইউএস এর সিবিপি কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন তার একটা ইনিশিয়েটিভ নেয়, যেই ইনিশিয়েটিভটার নাম হচ্ছে এই কাস্টমস ট্রেড পার্টনারশিপ এগেনস্ট টেরোরিজম সিটিপিএটি। তো তার আন্ডারে এই কমপ্লায়েন্সটা মূলত তারা ফুলফিল করে। তো এটা একটা ভলান্টারি প্রোগ্রাম হোয়ার পার্টিসিপেন্টস ওয়ার্ক টু প্রোটেক্ট সাপ্লাই চেন ফ্রম দ্য কনসিলমেন্ট অফ দ্য টেরোরিস্ট উইপন্স ইনক্লুডিং ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। ইট ইজ অলসো গভর্নমেন্ট, মানে তুমি এটার মানে এই ধরনের জিনিসগুলা যে যে ম্যাস ডিস্ট্রাকশন বা কোনো কেমিক্যাল বা কোনো অ্যামুনেশন আর্মস ওয়েপন্স এগুলা যেন আসলে মানে আসলে লেনদেন না হয় বা এই বিষয়গুলো তারা করবে। কারণ স্বাভাবিকভাবে যে একটা দেশ আরেকটা দেশ থেকে যখন পণ্য নিবে, তো তারা তার সিকিউরিটি হয়তো চেক করে দেখতে চায়। সো এইটার পার্সপেক্টিভ থেকেই মূলত এই সিটিপিএটির আসলে জন্ম। সো এটা তো এবং পুরো সাপ্লাই চেনের মধ্যে এটা আসলে মেনটেন করা হয়। সো ইটস অলসো গভর্নমেন্ট অর ট্রেড জয়েন্ট ইনিশিয়েটিভ টু বিল্ড কোঅপারেটিভ রিলেশনশিপ দ্যাট রেজাল্টস ইন স্ট্রেংথেনিং অফ ওভারঅল সাপ্লাই চেন অ্যান্ড বর্ডার সিকিউরিটি। আচ্ছা, সো এইটা আসলে আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি যে বেসিক কনসেপ্টে কি বলেছে, তারপর আমরা হাউ ইট ওয়ার্কস বা কন্ডাক্ট এরিয়া কোথায় কোথায় মেনটেন করতে হয় সেটা আমরা একটু দেখবো। So, CTPET is a recognition that customs cannot provide the high level of security without involving the ultimate owners of the supply chain, importers, carriers, custom brokers, terminal operators, foreign manufacturer, etc., etc. মানে শুধুমাত্র যে কাস্টমস তা সে কিন্তু আসলে ওই পুরা যে সিকিউরিটি যেটা ওটাকে সে এনশিওর করতে পারে না। এটা হচ্ছে কনসেপ্ট। কারণ ডেফিনেটলি কারণ আমি যখন হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট আমি এক্সপোর্ট করছি, প্রতিটা ইন্ডিভিজুয়াল আসলে কার্টুন বলি বা প্রতিটা ইন্ডিভিজুয়াল কনসিলমেন্টকে আমরা আসলে দেখতে পারবো না। সো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফ্রম দ্য সোর্স যেখান থেকে সে হয়ে আসবে, সোর্স করা হবে প্রোডাক্ট, সেখান থেকে আমরা এই জিনিসটাকে এনশিওর করব যেন এখানে কোনো মারাত্মক ধ্বংসাত্মক বা খুব রিস্কি কোনো ম্যাটেরিয়াল আমাদের যেন হাত বদল না হয় এবং এগুলো যেন আমাদের এক্সপোর্ট না হয়ে যায় এই বিষয়টা। সো এখানে বলা হচ্ছে দ্য কাস্টম সার্ভিস ইজ অ্যাস্কিং দ্য বিজনেস পার্টনার্স টু ইমপ্লিমেন্ট ইমপ্রুভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ফিজিক্যাল সিকিউরিটি প্র্যাকটিসেস অ্যান্ড কমিউনিকেট দ্য রিকোয়ারমেন্ট টু দ্যার বিজনেস পার্টনার্স উইদিন সাপ্লাই চেন। সো এই বিষয়গুলো তো এখন এই যে তাদের এরিয়া অফ কনসিডারেশন হচ্ছে এগুলো যে প্রসিডিউরাল সিকিউরিটি, ফিজিক্যাল সিকিউরিটি, পার্সোনাল সিকিউরিটি, অ্যাক্সেস কন্ট্রোল, ট্রেনিং, এটসেট্রা এটসেট্রা। সো এর মধ্যে তো এখন আমরা মোটামুটি কনসেপ্টটা বুঝলাম যে এটা কারা করেছে, কোন সংস্থা করেছে, কেন এটা বাস্তবায়ন করা হয় এবং কোন কনটেক্সটে, ইতিহাসটা কি তার পার্সপেক্টিভ থেকে এটা মূলত আসলে ইয়ে করা হচ্ছে। হাউ ইট ওয়ার্কস সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো সিটিপেট কন্ডাক্ট যে তারা মূলত কোন কোন এরিয়া নিয়ে কাজ করে। তো প্রথমে আমরা দেখি প্যাকিং এরিয়া। তো এটা হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটির মধ্যে পড়ছে। সো প্যাকিং এরিয়ার মধ্যে কি কি করা হয়, অল এন্ট্রি টু বি রেস্ট্রিক্টেড ইন দ্য প্যাকিং এরিয়া আদার দেন দ্য অথরাইজড পার্সোনাল। দ্য এন্ট্রি অথরাইজেশন ইন দ্য প্যাকিং এরিয়া ইজ হ্যাংড ইন দ্য এন্ট্রান্স উইথ দ্য ফটোগ্রাফি। মানে যেই জায়গাটা প্যাকেজিং এরিয়া হবে বা প্যাক করা হবে প্রোডাক্ট, সেইখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড থাকবে শুধুমাত্র অথরাইজড পার্সোনাল, মানে কিছু ফিক্স লোক যারা এখানে যাদের নাম এন্ট্রি করে তারা এখানে ঢুকতে পারবে। এবং যে দ্য এন্ট্রি অথরাইজেশন ইজ দ্য প্যাকিং এরিয়া ইজ হ্যাংড এন্ট্রান্স টু দ্য ফটোগ্রাফি। এবং এখানে বলে দেওয়া হবে যে কি বলা হয়, এবং একটা ফটোগ্রাফি সহ এই জিনিসটাতে হ্যাং অবস্থায় থাকবে যে এন্ট্রি অথরাইজেশন। দ্য পার্সন ওয়ার্কিং ইন দ্য প্যাকিং এরিয়া টু বি নোটেড রেজিস্টার মেন্টর, যেটা বললাম যে তারা সিকিউরিটি রেজিস্টার থাকবে যে কে তার নাম পরিচয় সবকিছু কিন্তু এখানে ডিটেল আমাদের কি বলা হয় নোট ডাউন করা থাকবে। দ্য এন্ট্রি অ্যান্ড দ্য এক্সিট পার্সন ওয়ার্কিং ইন দ্য প্যাকিং এরিয়া টু বি নোটেড ইন দ্য রেজিস্টার মেনটেন বাই সিকিউরিটি। ওই কথাগুলো আসতেছে। অল প্যাকড গুডস টু বি চেক বাই দ্য নিডল ডিটেক্টর বিফোর প্যাকিং। প্রত্যেকটা প্যাকড গুডস আমরা এটাকে চেক করবো নিডল ডিটেক্টর দ্বারা, মানে মূলত যে কোনো মেটাল বা কিছু আছে কিনা, মূলত আর্মস বা এই ধরনের কিছু। প্যাকিং এরিয়া টু বি কেপ্ট আন্ডার দ্য লক অ্যান্ড কি ওয়েন নট ইন ইউজ, এটা সবসময় তালা চাবিতে বন্ধ রাখা লাগবে। দ্য প্যাকিং এরিয়া টু বি কেপ্ট আন্ডার ফিজিক্যাল সিকিউরিটি মনিটরিং এবং সিসিটিভি এরিয়া থাকবে অলওয়েজ এবং রেকর্ডিং ডিভাইস থাকবে। তার মানে মূল কথা হচ্ছে সার্ভেইলেন্স, মানে এই জায়গাটা থেকে আসলে সবসময় ফোকাসিং করা যে কে ঢুকতেছে বের হচ্ছে
রেজিস্টার্ড করা থাকা লাগবে। যারা কাজ করবে তারা এই বিষয়ে অবশ্যই তার ডিটেল ইনফরমেশন দেয়া থাকবে। এই জায়গাটাকে সিসিটিভি ক্যামেরা আওতায় থাকা লাগবে। যখন আমাদের প্যাকিং শেষ হয়ে যাবে সেগুলোকে আমরা মেটাল ডিটেকশন মেশিনের মাধ্যমে সেগুলোকে আমরা চেক করে নিব। তারপর যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা আহ তালা চাবি দিয়ে সেই জিনিসটা বন্ধ করে রাখবো। সেই জায়গাটা সবসময় আমাদের কি মানে সবসময় আন্ডার সার্ভেইলেন্স আসলে ওয়ান কাইন্ড অফ, মানে সেই জায়গার মানে আমাদের সবসময় প্রোটেকশনে রাখতে হবে বা খোঁজ খবর রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে এখানে কেউ ঢুকছে কিনা বা বের হচ্ছে কিনা এই বিষয়গুলা। সো এটাই হচ্ছে মূলত আমাদের প্যাকিং এর বা ফিজিক্যাল সিকিউরিটি। মানে আমাদের মূল কথা হচ্ছে যে এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য আমাদের এই ইস্যুগুলো ফুলফিল করা লাগবে বা এই পদ্ধতিতে আমাদের কাজ করা লাগবে। তো এখন কেন করা লাগবে? কারণ যে ইউএস এর বাইরেরা মূলত তারা চায় সো আমার এই সার্টিফিকেশনের জন্য তারা যদি এখানে অর্ডার দেয় ডেফিনেটলি তারা এই বিষয়গুলো চেক করবে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউটিলাইজ দোজ ইস্যুস। সো এরকম আরো কিছু আছে, লোডিং এবং আনলোডিং এরিয়া, এটাও ফিজিক্যাল সিকিউরিটির মধ্যে পড়ে। সো লোডিং এবং আনলোডিং এরিয়াতে কি বলেছে আমরা একটু দেখার চেষ্টা করি। দ্য লোডিং অর দ্য আনলোডিং এরিয়া মাস্ট বি সেপারেটেড ফ্রম দ্য আদার প্রাইভেট ভেহিকেল এরিয়া। যে আদার যে গাড়ি ঘোড়া বা যানবাহন গুলো থাকবে সেখান থেকে এটা আলাদা করে রাখতে হবে। নো আদার প্রাইভেট ভেহিকল ক্যান এন্টার ইন দ্য লোডিং আনলোডিং এরিয়া। বুঝতেই পারছো যে এখানে অন্য কোনো প্রাইভেট ভেহিকল কিন্তু ঢুকতে পারবে না। শুধুমাত্র এই পণ্য পরিবহনের কাজে জড়িত লোড এবং আনলোড করার জন্য যে ক্যারিয়ার গুলো থাকবে বা ভেহিকল গুলো থাকবে শুধুমাত্র তারাই ওই জায়গাটাতে অবস্থান করবে। The private or other vehicle must be separated from loading, unloading, and the shipping vehicle area. There must be physical and visible barrier along with the active guard to monitor, which will keep the loading or unloading and the shipping area separated and secure from any kind of unwanted entry. সো এই বিষয়গুলো, সো ওই যে রেস্ট্রিক্টেড এরিয়া এই কথাটা লেখা থাকবে, কোনো আনঅথরাইজড পার্সোনাল এন্ট্রি ইজ নট অ্যাকসেপ্টেড ইন এনি সার্কামস্টেন্সেস। যে সেখানে কোনো ধরনের আনঅথরাইজড পার্সোনাল তার কোনো ধরনের এন্ট্রি আসলে সেখানে অ্যাকসেপ্টেবল না। বোথ ফিজিক্যাল ভিজিবল ব্যারিয়ার অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য সিকিউরিটি গার্ড জয়েন্টলি মাস্ট অ্যাড ভ্যালিউ টু এনশিওর দিস প্রোটেকশন অ্যান্ড সেফটি। তো এই কথাগুলোই আর কি। সো তারপর বলা হচ্ছে অল এন্ট্রিজ টু বি রেস্ট্রিক্টেড লোডিং আনলোডিং আদার দেন অথরাইজড পার্সন, লোডিং অ্যান্ড আনলোডিং এরিয়া টু বি কেপ্ট আন্ডার ফিজিক্যাল সিকিউরিটি মনিটরিং। এখানেও সিসিটিভি থাকা লাগবে অ্যালং উইথ দ্য রেকর্ডিং ডিভাইস। বিফোর লোডিং এনি কন্টেইনার দ্য ফলোইং শুড বি কনসিডার্ড: দ্য কন্ডিশন অফ দ্য কন্টেইনার, দ্য ফিটনেস অফ দ্য ট্রান্সপোর্ট, দ্য ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অফ দ্য ড্রাইভার। চিন্তা করো সিকিউরিটি লেভেলটা আসলে কোন লেভেলে চলে যাচ্ছে, এটা আসলে ইউএসএ দ্বারাই সম্ভব, আদারওয়াইজ এটা পসিবল না। যে আমরা যে একটা প্রোডাক্ট পাঠাবো সেই প্রোডাক্ট পাঠানোর জন্য কত রকমের কষ্ট আসলে করতে হচ্ছে। সো এছাড়া আমাদের এই বিষয়গুলো দেখা লাগবে এবং দ্য কন্টেনার ইটসেলফ টু বি চেক অ্যাজ পার দ্য ফলোইং ক্রাইটেরিয়া। 7 পয়েন্ট চেকিং সিস্টেম। এই প্রত্যেকটা চেকিং যে রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট, আউটসাইড, ইনসাইড, সিলিং, ফ্লোর, এই সব কিছু আমাদের চেক করতে হবে। অল লেভেলস অ্যান্ড সিল অফ দ্য কন্টেইনার টু বি এক্সামিন্ড ওয়াইল লোডিং অ্যান্ড আনলোডিং। সো তার মানে কি আমাদের এই সবকিছুকে চেক করতে হবে। এটাও ফিজিক্যাল সিকিউরিটির মধ্যে পড়ে, লোডিং আনলোডিং এরিয়া। সো আমরা এটা বললাম প্যাকিং এরিয়া, এটা লোডিং আনলোডিং এরিয়া। আর কি কি এরিয়া আছে? অ্যাক্সেস কন্ট্রোল। সো এটা আমাদের দেখতে হবে যে আসলে অ্যাক্সেস কন্ট্রোল বলতে বোঝাচ্ছে যে আসলে কে এখানে থাকবে, কাজের সময় কে থাকবে না থাকবে তার বিষয়গুলো এখানে ক্ল্যারিফাই করা। strict monitoring is done in order to improve the access control of the factory. So এটা তো অবশ্যই রাখতে হবে যে মনিটরিং রাখা লাগবে। এবং এটা তোমরা, আমি একটু ইন্টারাপ্ট করি যে তোমরা কি কোনো ফ্যাক্টরিতে এই ধরনের কোনো কাজকর্ম দেখেছো কিনা? বিশেষ করে প্যাকেজিং যখন হয় তখন কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না। ওই পার্টিকুলার যারা ওই কার্ড যাদের থাকে অথরাইজড পার্সোনাল ছাড়া কেউ ঢুকতে পারে না। সো তোমরা এতদিন ইন্টার্নশিপ করেছো, কেউ কি এটা কি দেখেছো এরকম? জি স্যার, মানে ওই রুমটাতে হচ্ছে নর্মালি এন্ট্রি দিয়ে ঢোকা লাগে, মানে সবাইকে পারমিশন দেয় না। হ্যাঁ। সো সিটি প্যাড আন্ডারে এরকম তো, এবং এটা দেখবা যে প্যাকেজিং এরিয়াটাতে মূলত যেখানে ফোল্ডিং এর পরে কাপড়গুলো ওরা কার্টুনিং করে, সো ওই জায়গাটাতে খুব বেশি আর কি রেস্ট্রিক্টেড থাকে। So for permanent employee of the factory, the individual ID card is checked while entry to the factory. No authorized entry of the person or vehicle is allowed in the factory. So এটা হচ্ছে যদি ওর আন্ডারে মানে এই সার্টিফিকেশন আন্ডারে যে ফ্যাক্টরিগুলো থাকবে তার এগুলো মেনটেন করা। ইফ এনিবডি অফ সাচ এমপ্লয়ি fails or forgets to bring ID, then he or she identified by the department head before entry। মানে এই বিষয়গুলো দেখা আছে, এগুলো আসলে অনেকগুলো পয়েন্ট, মানে এই পয়েন্টগুলো তোমরা পড়লেও বুঝবা, এটা আসলে রিডিং পড়ে বোঝানো তেমন কিছু নাই, বুঝতেই পারছো। মানে মূল কথা হচ্ছে এন্ট্রি মানে এক্সিট, এই প্রতিটা পয়েন্টে জাস্ট যত সম্ভব আমরা এই জায়গাটাতে সিকিউরিটি এনশিওর করতে পারি, এইটাই হচ্ছে মূল। অল ভিজিটর্স আর টু শো দেয়ার ফটো আইডি কার্ড ইন দ্য সিকিউরিটি গেট টু প্রুভ দেয়ার আইডেন্টিটি। আফটার দেয়ার আইডেন্টিটি ইজ প্রুফ দেন দে আর রেজিস্টার্ড দ্য নেম ইন দ্য সিকিউরিটি রেজিস্টার। যদি ওই যে আমরা মিল ভিজিটে গেলে এইভাবে করি বা তোমরা মনে হয় এইভাবে করেছো, ওইখানে গিয়ে আগে নাম লিখতে হয়।
এইসব হাবিজাবি বিভিন্ন নিয়ম আছে আসলে। অল দ্য ভেহিকল টু বি চেকড বিফোর এন্ট্রি, ডেফিনেটলি অল দ্য বিলঙ্গিংস অর ব্যাগস অফ দ্য ভিজিটার্স টু বি চেকড বাই দ্য হ্যান্ড ডিটেক্টর, কারণ আউটসাইডার কেউ এসেও তো এটা সিকিউরিটি এনশিওর মানে সিকিউরিটি ব্রেকডাউন করতে পারে। সো এই বিষয়গুলো দেখা। আফটার দ্য এন্ড অফ দ্য ভিজিটিং, দ্য ভিজিটার্স কার্ড টু বি হ্যান্ডেড ওভার টু দ্য সিকিউরিটি গেট বিফোর ডিপার্চার। সো এই নিয়মগুলা তো এগুলো আসলে তোমরা যদি একবার রিডিং দাও জিনিসগুলো খুব ইজি আসলে আত্মস্থ করে, বাট আমরা এটার সাথে পরিচিত হচ্ছি আসলে যে এই সিকিউরিটি কমপ্লায়েন্সটা আসলে কি। সো এইটাই আর কি। তো অ্যাক্সেস কন্ট্রোল, এরপর আসতেছে পার্সোনাল সিকিউরিটি। কিছু পার্সোনাল সিকিউরিটি ইস্যুসও চলে আসে, যে পার্সোনাল ডকুমেন্ট টু বি চেক স্ট্রিক্টলি বিফোর রিক্রুটমেন্ট। পুলিশ ইনভেস্টিগেশন অফ এন ইন্ডিভিজুয়াল ক্যান বি অবটেন ইফ রিকোয়ার্ড আফটার রিক্রুটমেন্ট। পুলিশ ইনভেস্টিগেশন যদি দরকার হয় সেটাও করা লাগতে পারে। পার্সন হু ইজ আইডেন্টিফাইড অ্যাজ মেন্টালি ইমব্যালেন্সড ক্যান নট বি রিক্রুটেড। মানে পার্সোনাল সিকিউরিটি, যখন আমরা একজন ব্যক্তিকে আমরা নিয়োগ দিব বা যে সে ওইখানে কাজ করবে, সো তার ক্ষেত্রে অ্যাডিক্টেড পার্সনস টু বি আইডেন্টিফাইড, all members to show their ID card while entry and will carry ID card in the entire duty period to prove their identity completely. সো এই পয়েন্টগুলো তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে পার্সোনাল সিকিউরিটিটা এনশিওর করতে পারি, এই বিষয়গুলো এখানে মূলত ফোকাস করা হয়েছে। আচ্ছা, তারপর আসতেছে প্রসিডিউরাল সিকিউরিটি, ইন্টিগ্রিটি অফ ডেটা। এটা হচ্ছে আমাদের ডেটার ক্ষেত্রে আমাদের আসলে কিছু সিকিউরিটি আমাদের মেনটেন করা লাগে। আমরা এখানে কয়েকটা সিকিউরিটি পড়েছিলাম, আমরা যদি একটু ব্যাক করি, কোথায় জানি আমরা দেখলাম, এই যে আমরা মূলত এই যে এখানে বললাম না যে 4টা বা 5টা সিকিউরিটি প্যাক, এই যে প্রসিডিউরাল সিকিউরিটি, ফিজিক্যাল সিকিউরিটি, পার্সোনাল সিকিউরিটি, অ্যাক্সেস কন্ট্রোল, ট্রেনিং, এগুলো নিয়ে মূলত আমাদের কাজ। তো ওগুলোরই এখন ব্রেকডাউন গুলো এখানে দেখানো হচ্ছে যে আমরা কিভাবে করতে পারি। ইন দ্য ইভেন্ট অফ শিপমেন্ট, দ্য প্যাকিং ইনচার্জ সেন্ড দ্য ফাইনাল প্যাকিং লিস্ট টু দ্য কমার্শিয়াল ডিপার্টমেন্ট অ্যান্ড কনসার্ন মার্চেন্ডাইজার ফর অ্যাপ্রুভাল। আফটার রিসিভিং দ্য অ্যাপ্রুভড প্যাকিং লিস্ট ফ্রম দ্য কমার্শিয়াল ডিপার্টমেন্ট, দ্য প্যাকিং ইনচার্জ ইনফর্মস টু দ্য জিএম অ্যাডমিন, স্টোর ম্যানেজার, ফিনিশিং ম্যানেজার, এটসেট্রা এটসেট্রা। মানে কিভাবে ডেটাটা ট্রান্সফার হচ্ছে, কিভাবে অ্যাপ্রুভালটা হচ্ছে, এইটা আর কি এখানে বলা হচ্ছে। স্টোর ম্যানেজার তারপর কি করে, লোডস দ্য কার্গো অর কন্টেইনার অ্যাজ পার দ্য ফাইনাল অ্যাপ্রুভড প্যাকিং লিস্ট। স্টোর ম্যানেজার এটা লোড করে। দ্য ফাইনালি অ্যাপ্রুভড প্যাকিং লিস্ট ইজ এ ক্লাসিফাইড ডকুমেন্ট অ্যান্ড ইট রিমেন্স উইথ দ্য অনলি অথরাইজড ডিপার্টমেন্ট। এবং এই প্যাকিং লিস্টটাও ক্লাসিফাইড থাকবে। এটাও হচ্ছে আমরা সবার সামনে রিভিল করা যাবে না, শুধুমাত্র যে অথরাইজড ডিপার্টমেন্ট, কমার্শিয়াল, ফিনিশিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, যে পার্সোনাল অথরাইজড, শুধুমাত্র তাদের কাছে এই লিস্টটা থাকবে। তাহলে কেউ এর বাইরে কেউ জানতে পারবে না আসলে। সো নো আনঅথরাইজড এন্ট্রি টু দিস ডকুমেন্ট ইজ অ্যাকসেপ্টেড, যেটা আমি বললাম, নো চেঞ্জ অফ দিস ডকুমেন্ট ইজ অ্যালাউড। If any changes to be made, it has to be permitted from the commercial department of the head office, etc etc. So ইন্টিগ্রিটি অফ ডাটা, এটা হচ্ছে প্রসিডিউরাল সিকিউরিটি, যে আমি পুরো প্রসেসটা কিভাবে এক্সিকিউট করব, সেই ক্ষেত্রে আমার সিকিউরিটিটা আমি কিভাবে এনশিওর করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু সিকিউরিটি ব্যাপার আছে, যেমন এখানে বলা হচ্ছে ম্যাটেরিয়াল সিকিউরিটি রিলেটেড টু সিটি প্যাড। কিরকম, নো ম্যাটেরিয়াল উইল এন্ট্রি ইন এক্সিট আউট ফ্রম দ্য ফ্যাক্টরি উইদাউট অথরাইজ চালান ছাড়া আসলে কোনো ম্যাটেরিয়াল এন্ট্রি করতে পারবে না। নো ম্যাটেরিয়ালস বলছে যে উইল এন্ট্রি ইনসাইড ফ্যাক্টরি উইদাউট সিকিউরিটি চেক ছাড়া কোনো ম্যাটেরিয়াল ঢুকতে পারবে না ফ্যাক্টরির ভিতরে। ইন কেস অফ কেমিক্যাল, স্ট্রিক্ট অ্যাডারেন্স টু বি কি বলা হয় mentioned, no authorized chemical will enter the factory without MSDS. এটা হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট বলা হয় MSDS কে। অল আইটেমস অফ দ্য ফ্যাক্টরি টু বি মেইনটেইনড অ্যাজ পার দ্য মেইনটেন্যান্স শিডিউল, এবং ম্যাটেরিয়াল টু বি কিপড আন্ডার লক অ্যান্ড কি ওয়েন নট ইন ইউজ। মানে সহজ কথা, ম্যাটেরিয়াল ঢুকলে চালান সহ ঢুকতে হবে, উইদাউট এন্ট্রি মানে চেকিং ছাড়া ঢুকতে পারবে না। কেমিক্যালের জন্য বিশেষ সতর্কতা নেওয়া লাগবে, এই কথাগুলোই বলা হচ্ছে। এবং একটা ফ্যাক্টরি একটা মেইনটেন্যান্স, প্রপারলি মেইনটেন্যান্স থাকবে, একটা মেইনটেন্যান্স শিডিউল অনুযায়ী কাজ করবে, এবং সেটা সবসময় ম্যাটেরিয়াল যখন স্টোর থাকবে সেগুলো সবসময় লক অবস্থায় তালাবদ্ধ করে রাখতে হবে যখন নট ইন ইউজ। সো এটাই বলতেছে ম্যাটেরিয়াল সিকিউরিটি রিলেভেন্ট ইস্যু। আর ইনফরমেশন সিকিউরিটি যেটা, সেটা বলা হচ্ছে কিরকম, যে মানে আইটি রিলেটেড যে ইস্যুগুলা। সো ইনফরমেশন সার্কুলেশন ইন দ্য ফ্যাক্টরি শুড বি অন দ্য নিড টু নো বেসিস। Every computer must have a password. The password to be selected and given by the IT manager. Password to be changed quarterly. All members to be motivated and instructed so that they understand about not disclosing the factory internal information to the outside people. মানে তথ্য সুরক্ষা করা লাগবে, ওই পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে, সেগুলো রেগুলার বেসিসে চেঞ্জ করা। সো এই বিষয়গুলো, এবং তাদেরকে মোটিভেট করা, ইনস্ট্রাকশন দেওয়া, যেন আমাদের এই ক্লাসিফাইড ইনফরমেশন গুলো যেন আমাদের এটা আউটসাইডে না যায়, বা যারা এটার সাথে সংশ্লিষ্ট না তাদের সাথে আসলে এটা শেয়ার না করা, এই বিষয়গুলো। আচ্ছা, সো এটা গেল ইনফরমেশন সিকিউরিটি। আর আমরা লাস্টের দিকে চলে আসছি প্রায়। কি বলা হয়, ইউসেজ অফ দ্য সিল ফর কাভার্ড ভ্যান অর কন্টেইনার সিকিউরিটি।
যে আমরা যে এই যে কাভার্ড ভ্যান এবং হচ্ছে আমাদের যে কন্টেইনার গুলো সেগুলোর ক্ষেত্রে আমাদের সিকিউরিটিটা আমরা কিভাবে ইস্যু করতে পারি। সো এখানে বলা হয়েছে অল এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট ট্রান্সপোর্ট ক্যারি শিপমেন্ট গুডস ইম্পোর্ট গুড মাস্ট হ্যাভ এ সিকিউরিটি সিল থাকা লাগবে, এবং ওই সিলটা আবার ইস্যু করবে হচ্ছে আমাদের কমার্শিয়াল ডিপার্টমেন্ট। সো এবং এই সিলটা আবার ফিক্সড করা হবে ইন দ্য প্রেজেন্স অফ স্টোর রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ সিকিউরিটি পার্সোনেল, সিকিউরিটি যে সুপারভাইজার থাকে অ্যান্ড দ্য ড্রাইভার অফ দ্য ট্রান্সপোর্ট ডিউরিং এক্সপোর্ট। সো এই কথাগুলো এখানে বলা হয়েছে যে যে সিলটা আমরা ইউজ করব বা একদম আইডেন্টিফাই করার জন্য বা নোটিফাইড করার জন্য যে কন্টেইনার গুলো আমাদের এই গুড বা শিপমেন্ট মানে প্রোডাক্ট গুলাকে সে ক্যারি করবে। ইন কেস অফ এ ব্রোকেন সিকিউরিটি সিল ফাউন্ড ইন দ্য টাইম অফ ইম্পোর্ট দ্য ইনসিডেন্ট টু বি ইনফর্ম ইমিডিয়েটলি। কাকে জানাতে হবে? কমার্শিয়াল ডিপার্টমেন্ট, সিএন্ডএফ এজেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি, তাদেরকে জানাতে হবে। সো এই বিষয়গুলো, দ্য সিলস আর টু বি কেপ্ট আন্ডার লক অ্যান্ড কি অ্যান্ড স্ট্রিক্ট সার্ভেইলেন্স টু বি কেপ্ট সো দ্যাট ইট ডাজ নট ফল অন দ্য হ্যান্ড অফ এনি আনঅথরাইজড পার্সন। সো মূল কথা হচ্ছে এইগুলাই যে জাস্ট সিল করা এবং এগুলো প্রপারলি করা, যদি ব্রেকডাউন হয় তাহলে কাকে জানানো, এই বিষয়গুলোকে এনশিওর করা। আচ্ছা, দ্য সিটিপেড রেগুলেশন ডিউরিং লোডিং, এবং এর বাইরে আরো কিছু পয়েন্ট আছে, এর মধ্যে এডুকেশন এবং ট্রেনিং বা অ্যাওয়ারনেস আছে। সো এই বিষয়গুলো আর কি আমরা দেখতে পারি যে, কারণ এই পুরো প্রসেসটাকে তো আমরা যদি করতে চাই, এক্সিকিউট করতে চাই, আমাদের এডুকেশন বা ট্রেনিংটাও তো দরকার। আর এখানে বলা হচ্ছে দ্য সিটিপেড রেগুলেশন ডিউরিং লোডিং, লোডিং করার সময় কি কি করা হয় সেটা আমরা জাস্ট কয়েকটা পয়েন্ট দেখি। ইন কেস অফ এনি শিপমেন্ট দ্য স্টোর ডিপার্টমেন্ট উইল প্রিপেয়ার 3 copies of চালান অ্যান্ড অল 3 copies টু বি সেন্ট টু দ্য সিকিউরিটি। আচ্ছা, আফটার দ্য ট্রান্সপোর্ট ইজ ফাউন্ড ফিট ইন অল রেসপেক্ট দ্যাট উইল বি সেন্ট টু দ্য লোডিং এরিয়া। মানে ওই কথাগুলাই যে আবারও চালানগুলো রেডি করা, প্রত্যেকটা কপি 3টা কপি তৈরি করা, এগুলো সিকিউরিটির কাছে পাঠানো, সিকিউরিটি ইনচার্জ সে এটা আবার সিকিউরিটি গার্ডের কাছে সে আবার হ্যান্ড ওভার করবে। সো এই বিষয়গুলো। তারপর আফটার প্যাকিং অফ ট্রান্সপোর্ট টু বি লোডিং এরিয়া দ্য সিকিউরিটি ইনচার্জ অ্যান্ড গার্ড টু বি প্রেজেন্ট ফিজিক্যালি, তাদেরকে ফিজিক্যালি উপস্থিত হয়ে তাদেরকে কি করতে হবে? লোডিং এরিয়াতে থাকতে হবে এবং প্রোডাক্টগুলোকে লোড করতে হবে। সো এই বিষয়গুলো আর কি দেখা। দ্যাটস ইট। সো আশা করি বুঝতে পারতেছো, মানে এখানে এই কথাগুলো আসলে রিডিং পড়াটা আসলে ইজি, বা তোমরা পড়লেই বুঝবে একবার। মূল কনসেপ্টটা তো আশা করি বুঝতে পেরেছো যে এখানে মূলত কোন জায়গাগুলোতে ফোকাস করা হচ্ছে। তারপরে আমরা এখানে যেটা আমরা যদি একটু রিভিউ করি, প্রথম থেকে যেটা দেখলাম সিকিউরিটি কমপ্লায়েন্সের আমরা একটা ব্যাকগ্রাউন্ডটা বা কনটেক্সটটা আমরা পড়লাম। সেই কনটেক্সটের মধ্যে সিবিপি কি, সিটিপ্যাটের ফুল মিনিংটা জানলাম, যে কেন এই স্ট্যান্ডার্ডটা ইমপ্লিমেন্ট করা হয়, কোন হিস্টোরিক্যাল বা কনটেক্সচুয়াল ব্যাকগ্রাউন্ড থেকে, সেটা আমরা জানার চেষ্টা করলাম। এবং তার মধ্যে সে কোন কোন এরিয়াটা কাভার করে, প্রসিডিউরাল সিকিউরিটি, ফিজিক্যাল সিকিউরিটি, পার্সোনাল সিকিউরিটি, অ্যাক্সেস কন্ট্রোল, ট্রেনিং, যেই বর্ণনাগুলো আমরা এতক্ষণ রিডিং পড়লাম। তারপর কিভাবে এটা কাজ করে তখন আমরা এখানে দেখেছি যে সিটি প্যাট কন্ডাক্ট, যে প্যাকিং এরিয়া, ফিজিক্যাল সিকিউরিটি, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা এনশিওর করব লোডিং অ্যান্ড আনলোডিং এরিয়া। সো সেই জায়গাটা আমরা কিভাবে এনশিওর করব, ফিজিক্যাল সিকিউরিটি যে। সো এইটা, তারপর আমরা অ্যাক্সেস কন্ট্রোল, কিভাবে আমরা যে কোনো ব্যক্তি, একজন ইন্ডিভিজুয়াল পার্সন, তার অ্যাক্সেস কন্ট্রোল বা রেকর্ডটা আমরা কিভাবে রাখবো। পার্সোনাল সিকিউরিটি রিলেটেড যে কাজগুলো করব, যে যে লোক কাজগুলো করবে তার কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে সে এখানে দায়িত্ব পালন করবে, আদারওয়াইজ সে রিজেক্টেড হতে পারে। প্রসিডিউরাল সিকিউরিটি, মানে আমরা কিভাবে এই প্রসেসটা এক্সিকিউট করবো, এই যে ডকুমেন্টগুলো কিভাবে কার কাছ থেকে কার কাছে যাবে, এবং এই বিষয়গুলো এনশিওর করা। ম্যাটেরিয়াল সেফটি, যেটা যে ম্যাটেরিয়ালগুলো আমরা ইনপুট হবে, আমার যে প্রোডাক্টগুলো, আমার তো কাঁচামাল লাগবে, সো কাঁচামালগুলো যখন ফ্যাক্টরিতে ঢুকবে সেই ক্ষেত্রে আমি কিভাবে সেফটি এনশিওর করতে পারি। ইনফরমেশন বা আইটি রিলেটেড, যে প্রত্যেকটা কম্পিউটার বা সিস্টেম, এই সিস্টেমটাকে সুরক্ষিত রাখা, এটা একটা। আর যে কাভার্ড ভ্যান বা কন্টেইনার সিকিউরিটি, যে সিল দেওয়া, এটা এনশিওর করা। আর লোডিং এর সময় আমাদের কি কি রেগুলেশন করা। ট্রেনিং আর অ্যাওয়ারনেস তো তোমরা বুঝতেই পারছো, যে এডুকেশন বা যারা এটার সাথে কাজ করবে তাদের এই বিষয়গুলো চর্চা করার জন্য তাদের মধ্যে মোটিভেশন, ট্রেনিং এবং অ্যাওয়ারনেসটাকে এনশিওর করা। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের সিটি প্যাক। তো আশা করি বুঝতে পারছো বিষয়গুলো তোমরা। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। স্যার সিটি প্যাটের হাউ ইট ওয়ার্কস এর তো অনেকগুলো পয়েন্ট, হ্যাঁ, সবগুলো কি লিখতে হবে? না সব লেখা লাগবে না, তুমি ধরো 2-3টা করে পয়েন্ট লিখলা। ওকে স্যার। কারণ এখানে তুমি বুঝতেই পারছো, মানে কোয়েশ্চেনটা যৌক্তিক। কারণ এখানে ধরো ফর এক্সাম্পল লোডিং এবং আনলোডিং এরিয়া, আমি কোয়েশ্চেনটা এটাই দিলাম যে সিটি প্যাটের কন্ডাক্ট এরিয়া কি বা কোড অফ কন্ডাক্ট গুলা কি, তখন তো তোমার এই প্যাকিং এরিয়ার মধ্যে পয়েন্ট গুলা চলে আসবে। এখানে 8টা পয়েন্ট, এইখানে আসতেছে আবার কয়টা পয়েন্ট, 9টা, 17টা। ইম্পসিবল, তাই না? মানে এটা তো আসলে কোয়াইট ইম্পসিবল। 17 আর 11, 28টা পয়েন্ট, এতগুলো পয়েন্ট লিখতে পারবা না। তো প্রতিটা মানে এরিয়া থেকে তুমি হয়তো 3-4টা করে পয়েন্ট দিলা, দ্যাট কুড বি ইনাফ ফর আওয়ার এক্সাম। এই জন্য সবকটা আমরা পড়ার চেষ্টা করলাম, যে পয়েন্টগুলো তোমার ইজিয়ার মনে হবে সেগুলো তুমি লিখবে আর কি।
তো যাই হোক মোটামুটি, সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, সিকিউরিটি কমপ্লায়েন্স। আমি আসলে অনেক বেশি রিডিং পড়লাম, রিডিং পড়া ছাড়া উপায় ছিল না, কারণ এগুলো একটু ডিটেল তো। বাট তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা, মানে আইডিয়া যদি মাথায় ঢুকে যায় কনসেপ্টটা, তাহলে মুখস্থ করতে ইজি হবে, লিখতেও ইজি হবে। বা আশা করি তোমরা লিখতে পারবে। এখন যদি তোমাকে আমি লিখতে বলি, হোপফুলি তোমাদের লেখা লিখতে পারা উচিত। এই জন্য আমি একটু বেশি পরিমাণ রিডিং পড়লাম। সো এটা কি ক্লিয়ার কিনা তোমরা সবাই? হ্যালো? জি স্যার, লিখতে হ্যাঁ, পারবো। কেউ তো কিছু বলোই না। তোমাদের অনলাইন ক্লাসে এই যন্ত্রণা, আদৌ কি তোমরা ক্লাসে থাকো না কোথায় থাকো কে জানে। অনলাইন এবং অফলাইন ক্লাসের মধ্যে হিউজ ডিফারেন্স আসলে। 64, but response is very poor from your side. স্যার আমাদের স্যার সিটির সিলেবাসটা স্যার একটু বললে হ্যাঁ, মনে হয় সিটি ভালো কবে হতো দিবা? স্যার। স্যার এখন বন্ধের পরেই তো হয়তো একদিন এসে স্যার ডেটটা একটু দেখে স্যার বলতে হবে, তবে সিলেবাসটা বললে স্যার মানে ওইভাবে একটু প্রিপারেশন নেওয়া সিলেবাস যাবে। আগের ক্লাসে না দিয়ে দিলাম? স্যার আহ, না স্যার, দেননি, দেওয়া হয়নি বলেছিলেন স্যার, যে মানে না আপনি না, আমার বলছেন যতটুকু কি? মনে হচ্ছে আমি দিয়েছিলাম আগের জি ক্লাস স্যার পর্যন্ত, মানে দিয়েছিলেন। আজকের তো ইন্টারেস্ট। ক্লাস হলো আগের ক্লাস পর্যন্ত, প্রথম থেকে লাস্ট অনলাইন ক্লাস পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে অতটুকু সিলেবাস ছিল, তাই না? আমি দিয়েছিলাম তো। স্যার তারপরে আপনি একটু মডিফাই করে বলেছিলেন যে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে হচ্ছে জাস্ট ইন্ট্রো পয়েন্ট থাকার জন্য, যে টাইপস অফ কমপ্লায়েন্স সিএসআর পর্যন্ত। না, এটা কোনো কথা নাকি? একটা চ্যাপ্টার উপর সিটি দিবা? এটা হয় নাকি? ওকে, আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টারটা আমি শেয়ার দিচ্ছি। নেক্সট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক কান্ট্রি প্রোগ্রাম, DWCP। সেটা, সেখানে কি কোন কোন বিষয় ফোকাস করেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক কান্ট্রি প্রোগ্রাম ফর বাংলাদেশ। সো এখানে সব পড়া লাগবে না এই ম্যাটেরিয়ালটা, জাস্ট শুধুমাত্র যে DWCP একটা গ্ল্যান্স,
এটা পড়লেই হবে, এবং এখানে হচ্ছে মূলত আমাদের এই প্রায়োরিটি এবং আউটকামটা পড়লে আমাদের হবে। ঠিক আছে, সো আসলে ইন ডিটেল পড়তে গেলে এটা আসলে অনেক বড় চ্যাপ্টার, সো আমাদের ডিটেলটা পড়ার দরকার নেই, আমরা শুধুমাত্র এই যে টেবিলটা পড়বো এবং এই টেবিলটার মধ্যে যে আমাদের আউটকাম এবং প্রায়োরিটি সেটা আমরা দেখার চেষ্টা করব। সো এইটা আসলে কি, ডিডাব্লিউসিপিটা আসলে কি, এটা হচ্ছে এসডিজির সাথে অ্যালাইন্ড হয়ে কাজ করে। এটা হচ্ছে একটা মানে ডিসেন্ট ওয়ার্ক কান্ট্রি প্রোগ্রাম। সো এটা হচ্ছে একটা অর্গানাইজেশন এবং তারা মূলত ফোকাস করে কোথায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা মূলত সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সাস্টেনেবিলিটি এবং সোশ্যাল কমপ্লায়েন্স নিয়ে তারা মূলত কাজ করে, জেন্ডার ইনইকুয়ালিটি নিয়ে তারা কাজ করে, এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা যেন ইকুয়াল এবং ইকুইটিটা এনশিওর হয় সোসাইটিতে, সেই বিষয়ে তারা মূলত ফোকাস করে। তো এইটা এখানে বলাই হচ্ছে যে ডিডাব্লিউসিপির ফুল মিনিং হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক কান্ট্রি প্রোগ্রাম। ডিসেন্ট ওয়ার্ক এইটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, তো এরকম কান্ট্রি প্রোগ্রাম থাকে, ডিসেন্ট ওয়ার্ক বাংলাদেশ, তার আন্ডারে এটা পরিচালিত হয়। সো এটা আসলে কি, এটা হচ্ছে ডিডাব্লিউসিপি গোলটা হচ্ছে ইনক্রিজ নাম্বার অফ উইমেন অ্যান্ড মেন ইন ডিসেন্ট অ্যান্ড প্রোডাক্টিভ জবস ইন বাংলাদেশ ইন দ্য পোস্ট কোভিড-19 পিরিয়ড অ্যাজ এ রেজাল্ট অফ এনহ্যান্স স্ট্র্যাটেজিক পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কস, ক্যাপাসিটিস ফর ইনক্লুসিভ, ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট, ডিসেন্ট ওয়ার্কস অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন ফর অল। মূলত যে কোভিড-19 পিরিয়ডের পরে মূলত এটা আসলে কাজ শুরু হয়। তো এটা হচ্ছে মূলত 5 বছর, মানে 21 থেকে 25, এবং বাই 26 গিয়ে আমরা জানতে পারবো যে আসলে ডিডাব্লিউসিপি কতটুকু আমরা অ্যাচিভ করতে পারছি। এখন ডিসেন্ট ওয়ার্কটা ইম্পর্টেন্ট এই অর্থে যে এটা এসডিজির দেখা যাচ্ছে যে দেখো কতগুলো গোলের সাথে সে অ্যালাইন্ড, এসডিজি টার্গেট গুলোকে সে ফুলফিল করে। আমরা যদি ডিসেন্ট ওয়ার্কটা, আমাদের দেখো মূল টার্গেটটা হচ্ছে কিন্তু একটা এসডিজি, এবং সরকার বলো বা সকল প্রতিষ্ঠান কিন্তু ওই দিকে ফোকাস যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলের যে গোলগুলো সেগুলো আমরা ফুলফিল করতে পারছি কি পারছি না বাই 2030, এটা আমাদেরকে আসলে টাইম ফ্রেমটা শেষ। সো সেটা করতে গিয়ে আমাদের এটা তো আসলে অনেক বড়, মানে ইন্ডিয়া খুবই 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 সংক্ষেপে বলতেছি যে যে স্টেক হোল্ডার্স তাদেরকেও তো আমার এই এটা ফুলফিল করতে হবে। পার্টিকুলারলি আমি যদি বলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এখন বাংলাদেশের একটা বড় স্টেক হোল্ডার কিন্তু এই ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে 4 মিলিয়ন লোক কাজ করে এবং তার সাথে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি প্রায় 1 কোটি লোক জড়িত। কারণ একটা ফ্যামিলি যদি আর্নিং মেম্বার হয়, তার ফ্যামিলিতে তার উপর 2-3 জন নির্ভরশীল হতেই পারে। সো এত বড় একটা ইন্ডাস্ট্রি, প্লাস হচ্ছে রেভিনিউ ইনকাম যদি বলি, সোশ্যাল মানে সোশিও ইকোনমিক আর্থসামাজিক উন্নয়নে তার ভূমিকা, সবকিছু মিলে এটা একটা বড় স্টেক হোল্ডার। তাহলে আমরা যখন এসডিজিটা অ্যাচিভ করতে যাবো, তাহলে আমার এই ইন্ডাস্ট্রির এসডিজিটা আমার অ্যাচিভ করা লাগবে। কারণ আমি যদি এই ইন্ডাস্ট্রির এসডিজি অ্যাচিভ করতে না পারি, তাহলে তো ওভারঅল আমার ফুলফিল হচ্ছে না। কারণ আমার স্টেক হোল্ডারের মধ্যে ইন্ডাস্ট্রি আসতেছে, যদি ইন্ডাস্ট্রি মানে শুধুমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রি নয়, ইন্ডাস্ট্রি বলতে এটার মধ্যে সকল ইন্ডাস্ট্রি ইনক্লুডেড। কিন্তু সকল ইন্ডাস্ট্রির মধ্যে যদি চিন্তা করি, তার মধ্যে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড়, তারা পজিশন হোল্ড করে বিকজ অফ তাদের কতজন ওয়ার্কার, কতগুলো ফ্যাক্টরি যদি বলি, তাদের কাজের পরিধি যদি বলি, সবকিছু মিলিয়ে মানে জিডিপিতে তার অবদান যদি বলি। সো এই ডিডাব্লিউসিপিটা দেখো এখানে আমাদের এসডিজি কতগুলো আমাদের গোল ফুলফিল করে। ফর এক্সাম্পল 1.3 সোশ্যাল প্রোটেকশন, 4.3 and 4.5, কারণ আমরা জানি এই 1 থেকে 17 এগুলোর মধ্যে আবার অনেকগুলো সাবসেকশন বা সাব ক্যাটাগরি আছে, এবং প্রায় হচ্ছে 160 মতো আসলে ক্যাটাগরি আছে আসলে প্রত্যেকটার আন্ডারে, মানে প্রত্যেকটা না, সব মিলিয়ে আর কি। তো কোনোটার মধ্যে 8টা 10টা, কোনোটার মধ্যে 15টা সাব ক্যাটাগরি থাকে। যেমন দেখো 8.8 পর্যন্ত আছে, 16.10 পর্যন্ত আছে, তো সব মিলিয়ে 17টা মেজর গোল। সেগুলোর মধ্যে আবার আমরা যদি ব্রেকডাউন করলে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি পাওয়া যায়। তো ওই এসডিজির কোন টার্গেট গুলোকে সে ফিল করবে, সে এই বিষয়গুলো এখানে লিস্ট করা। ফর এক্সাম্পল এসডিজি 1.3 কোনটা, 4.4 কোনটা, স্কিলস ফর এমপ্লয়মেন্ট, ডিসেন্ট জবস এন্ড এন্টারপ্রেনারশিপ, এটা বলা আছে। এসডিজি 8 যেটা পলিসি সাপোর্ট টু জব ক্রিয়েশন, এন্টারপ্রেনারশিপ, ক্রিয়েটিভিটি, ইনোভেশন এন্ড ফর্মালাইজেশন অফ দ্য এমএসএমইস। তারপর হচ্ছে মানে এইটার মধ্যে অনেকগুলো চলে আসতেছে, ইরাডিকেট ফোর্স লেবার এন্ড চাইল্ড লেবার্স ইন অল ফর্মস, রিডাকশন ইন প্রপার অফ ইউথ নট ইন এমপ্লয়মেন্ট, এডুকেশন অর ট্রেনিং। আবার দেখো 8.5 বলতেছে ফুল অ্যান্ড প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট অ্যান্ড ডিসেন্ট ওয়ার্ক ফর অল। সো এই বিষয়গুলো আর কি আমরা দেখার চেষ্টা করবো। মূলত লেবার রাইটস নিয়ে তারা এইটা নিয়ে তারা মূলত বেশি কাজ করে, অন্যান্য গোল নিয়েও কাজ করে। তো এখন ডিডাব্লিউসিপির আমরা যদি প্রায়োরিটি এবং আউটকাম গুলো দেখি, প্রায়োরিটি কি, টোটাল 4টা প্রায়োরিটি তাদের আছে। সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ডিডাব্লিউসিপি স্ট্র্যাটেজিক প্রায়োরিটি 1, ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসেন্ট ওয়ার্ক ক্রিয়েশন। এটা হচ্ছে আমাদের মূল প্রায়োরিটি, এবং তার পার্সপেক্টিভে আউটকাম হচ্ছে এইটা, যে আমরা একটা
একটা সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট হবে এবং একটা ডিসেন্ট ওয়ার্ক ক্রিয়েশন হবে। তো তার আউটকামটা কি আসবে যদি এই প্রায়োরিটিটা আমরা অ্যাচিভ করতে পারি? বাই 2026 more people in Bangladesh, particularly the most vulnerable and marginalized from all gender and the social groups and those from lagging districts, have access to and can enjoy full and productive employment and decent work opportunities resulting from the responsible, inclusive, sustainable, green and equitable economic development. মানে 2026-এর মধ্যে তখন আমরা বলবো যে একদম ভালনারেবল বা মার্জিনালাইজড যে ফ্রম অল জেন্ডার সোশ্যাল গ্রুপগুলো আছে এবং একদম ল্যাগিং ডিস্ট্রিক্ট, মানে একদম সেই সকল জায়গা থেকে এসো তারা কি করতে পারবে, তারা একটা ফুল এবং প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট তারা মানে এটার মধ্যে তারা টেক পার্ট করতে পারবে এবং ডিসেন্ট ওয়ার্ক অপরচুনিটি ক্রিয়েট হবে এবং সেটা হবে ফ্রম রেসপন্সিবল, ইনক্লুসিভ, সাস্টেনেবল, গ্রিন এবং ইকুইটেবল ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা হবে তার আউটপুট বা আউটকাম, সরি এটা হচ্ছে তার আউটকাম। আর প্রায়োরিটি হচ্ছে আমাদের এইটা। সো আমরা পরীক্ষার জন্য পড়বো শুধুমাত্র প্রায়োরিটি এবং আউটকাম। এর মধ্যে আবার আউটপুট আছে, কারণ এই আউটকাম গুলাকে আবার ব্রেকডাউন করে কতগুলো আউটপুটে সে ভাগ করছে। ফর এক্সাম্পল দেখো এই আউটপুট গুলাকে আবার আউটকাম 1 সেটাকে আবার ব্রেকডাউন করে টোটাল 5টা আউটপুটে ভাগ করে। একইভাবে আবার আউটপুট 2টাকে ভাগ করছে আবার 4টা। সো এত ডিটেল আমাদের দরকার নাই, শুধুমাত্র আমরা তার কনটেক্সটটা পড়লাম যে ডিডাব্লিউসিপিটা কি, ডিডাব্লিউসিপিটা কেন আমার ইমপ্লিমেন্ট করা দরকার, এর প্রায়োরিটি কয়টা, আউটকাম কয়টা, প্রায়োরিটি 4টা, আউটকামও 4টা। সো এটা পড়লে হবে। সো আশা করি প্রায়োরিটি এবং আউটকাম 1টা বুঝতে পেরেছো। এবং আমরা 2 নাম্বারটা যদি একটু দেখার চেষ্টা করি, ইকুইটেবল হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলবিং, এটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 2। সো আউটকামে বলা হচ্ছে বাই 2026 মোর পিপল ইন পার্টিকুলার দ্য মোস্ট ভালনারেবল অ্যান্ড মার্জিনালাইজড অ্যান্ড হ্যাভ ইমপ্রুভড অ্যাক্সেস অ্যান্ড টু ইউটিলাইজেশন কোয়ালিটি ইনক্লুসিভ জেন্ডার ডিসএবিলিটি শক রেসপন্সিভ ইউনিভার্সাল অ্যান্ড রেজিলিয়েন্ট সোশ্যাল প্রোটেকশন সিস্টেম অ্যান্ড বেসিক সোশ্যাল সার্ভিস। তার মানে হচ্ছে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলবিং, তার মানে হচ্ছে একদম এটার মধ্যে সব ধরনের ইনক্লুসিভ যারা ফর জেন্ডার ডিসএবিলিটি শক রেসপন্সিভ ইউনিভার্সাল রেজিলিয়েন্স সোশ্যাল প্রোটেকশন তাদেরকে দিতে হবে এবং তাদের সোশ্যাল সার্ভিসের আওতামুক্ত মানে আওতাভুক্ত তাদেরকে করতে হবে। এবং ওই কথাটা বারবার আসছে যে মোস্ট ভালনারেবল মার্জিনালাইজড এবং একেবারে রিমোট এরিয়া থেকে যারা আসবে তারাও এই সুবিধাটা ভোগ করবে। এটা হচ্ছে ডিডাব্লিউসিপি 2 নাম্বার প্রায়োরিটি এবং 2 নাম্বার আউটকাম। এবং এই আউটকামটাকে আবার তারা ব্রেকডাউন করেছে 4টা পয়েন্টে, 4টা পয়েন্টে তারা ব্রেকডাউন করা। আচ্ছা, সো তারপর 3 নাম্বারটা হচ্ছে ডিডাব্লিউসিপি স্ট্র্যাটেজিক প্রায়োরিটি 3। এখানে কি বলেছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস অ্যান্ড রাইটস এট ওয়ার্ক প্রমোটেড, লেবার মার্কেট গভর্নেন্স স্ট্রেংথেন্ড অ্যান্ড সোশ্যাল ডায়ালগ এনহ্যান্সড। তার মানে হচ্ছে যে লেবার স্ট্যান্ডার্ড অ্যান্ড রাইটস মানে আমাদের কর্মক্ষেত্রে এই বিষয়টাকে এনশিওর করা, লেবার মার্কেটের যে গভর্নমেন্ট সুশাসন এনশিওর করা এবং সোশ্যাল ডায়ালগ যেটা সেটাকে বৃদ্ধি করা। So by 2026, more people, especially ওই আবারও একই কথা, most vulnerable and benefits from more equitable, non-discriminatory, gender responsive, participatory, accountable governance, সুশাসন এনশিওর করা এবং জাস্টিস ইন এ পিসফুল অ্যান্ড টলারেন্ট সোসাইটি গভর্ন বাই দ্য রুল অফ ল। এটাকে আবার ব্রেকডাউন করেছে টোটাল 3টা পয়েন্টে। আর লাস্ট প্রায়োরিটি যেটা জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এন্ডিং জেন্ডার বেসড ভায়োলেন্স, তারা মূলত মানে আমরা যদি আরো একটু সাম আপ করি, তারা মূলত সোশ্যাল প্রোটেকশন, লেবার রাইটস, জেন্ডার ইকুয়ালিটি এবং জেন্ডার ভায়োলেন্স এই বিষয় নিয়ে তারা মূলত কাজ করেন। সো এবং এটা হচ্ছে ভেরি ক্লোজলি রিলেটেড টু আমাদের এসডিজির বেশ কিছু গোলস এর সাথে। সো আমরা যদি ডিডাব্লিউসিপিটা অ্যাচিভ করতে পারি তাহলে তার পার্সপেক্টিভে আমরা কিন্তু লেবার আমরা এসডিজিটা আমরা শো করতে পারবো যে আমরা এসডিজিতে কতটুকু এগোলাম। আমরা ইন্ডাস্ট্রিতে যদি ডিডাব্লিউসিপিটা আমরা স্ট্যাবলিশ করতে পারি তাহলে তার পার্সপেক্টিভ থেকে কিন্তু আমরা দেখাতে পারবো যে আমরা এসডিজিরও কতগুলো গোল আমরা ফুলফিল করতে পারছি। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আর যেটা বললাম 4 নাম্বারটা জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এন্ডিং জেন্ডার বেসড ভায়োলেন্স। সো এখানে বলা হচ্ছে বাই 2026 more women in the world of work benefit from improved policies, laws and measures to reduce gender-based violence and harassment, reduce women's disproportionate unpaid care responsibility, increase women's voice, representation and leadership, increase access to gender-responsive work environment. তার মানে হচ্ছে এই বিষয়গুলা মানে আমাদের উইমেন এম্পাওয়ারমেন্টের যে ফোকাসটা এই 4 নাম্বার প্রায়োরিটিতে এবং 4 নাম্বার আউটকামে সেটা আমরা মূলত রিফ্লেক্টেড দেখতে পাচ্ছি। যে আরো বেশি যে আমাদের যে জেন্ডার বেসড ভায়োলেন্স হ্যারাসমেন্ট এইগুলাকে আমাদের মেজার করা এবং তার বিরুদ্ধে মানে লজ বা এই বিষয়গুলো ল প্রণয়ন করা, ওয়ার্ক বেনিফিট কতটুকু এবং এই যে ডিসপ্রপোর্শনেট মানে এখানে সংখ্যানুপাতিক হারে এখানে একটা বৈষম্য দেখা যায়, আনপেড কেয়ার রেসপন্সিবিলিটি। সো এই বিষয়গুলোকে আমরা রিমুভ করতে চাচ্ছি। সো এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রায়োরিটি এবং এটা হচ্ছে 4 নাম্বার আউটকাম এবং এইটাকে আবার ব্রেকডাউন করে 4.4 পর্যন্ত নেওয়া হয়েছে। দিস আর দ্য আউটপুটস। সো অন দি ফর দ্য এক্সাম আমরা শুধুমাত্র 4টা প্রায়োরিটি এবং 4টা আউটকাম পড়বো, তাহলে আমাদের পরীক্ষার জন্য আমাদের হয়ে যাবে।
সো আশা করি তোমরা ডিডব্লিউসিপিটা বুঝতে পেরেছো, ডিসেন্ট ওয়ার্ক কান্ট্রি প্রোগ্রামটা কি এবং তার আউটকাম বা প্রায়োরিটি গুলা কি, তারা মূলত কোন ফোকাসিং এরিয়া নিয়ে কাজ করে। হ্যাঁ, তোমরা সবাই কি মানে ইস্যুগুলো বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি 9টা বেজে গিয়েছে, আমরা আজকে 3টা চ্যাপ্টার কভার করলাম। সো আমরা মনে হয় আজকে এখানে শেষ করে দিতে পারি। আরো 3টা চ্যাপ্টার আমরা পড়লাম এবং কিভাবে এক্সামের জন্য পড়া লাগবে বা কতটুকু পড়া লাগবে সেই বিষয়টা আমরা আলোকপাত করেছি। সো আশা করি ক্লিয়ার ফর দ্য এক্সাম। আচ্ছা, সো বুঝতে পারছো সবাই? সিআর আছো? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, ক্লিয়ার তো? জি স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা, তো তুমি একটু কাইন্ডলি ওই যে তোমার একটু স্ক্রিনশটটা নিয়ে আমাকে একটু পাঠাবা, হ্যাঁ? ঠিক। এখনই নিয়ে ফেলো। ওইটাই আমাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, সমস্যা নেই।